হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 81 আজকে ভিডিও পার্ট নাম্বার 9 করব। প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম, যেটাকে বলছে সামান্তরিকের ধর্ম। নিজে করে 6.18 আমরা কমপ্লিট করেছি লাস্ট ভিডিওতে। আজকে আমরা এরপর থেকে দেখব। বলছে আমরা অনেকগুলি ছোট বড় নানান মাপের রঙিন সামান্তরিক আকারের ক্ষেত্র বিশিষ্ট পিচবোর্ড কেটে তাদের বাহু, কোণ, কর্ণের মধ্যে সম্পর্ক জেনেছি। তাহলে কি কি বাহু, কোণ আর কর্ণ। কিন্তু সায়ন্তনের বোন ঝিমলি সে কি করলো, অনেকগুলি ছোট বড় নানান মাপের রঙিন চতুর্ভুজাকার ক্ষেত্র এঁকেছে এবং কাঁচি দিয়ে কেটে আলাদা করে রেখেছে। দেখো এরা কি করছে, মডেল তৈরি করছে। এবার বলছে আমি ঝিলমিলের আঁকা চতুর্ভুজাকার ক্ষেত্রগুলি একটি বড় সাদা চার্ট পেপারে আটকে দেওয়ালে টাঙিয়ে দিলাম। ঝিমলি এঁকেছে, তাই ঝিমলি কি এঁকেছে, যে প্রথম ছবিটা দেখো, দেখতে পাচ্ছি এ বি সি ডি একটা সামান্তরিক। 2 নম্বরে দেখতে পাচ্ছি এটাও সামান্তরিক এ বি সি ডি, কিন্তু এখানে কালারগুলো বিভিন্ন দিয়েছে। আবার একটা সামান্তরিক দেখো এ বি সি ডি, তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি সামান্তরিক, সেটা হচ্ছে 4 নম্বর, সেখানেও কালার করেছে। বলছে সায়ন্তন ঝিমলির আঁকা চতুর্ভুজাকার ক্ষেত্রগুলির বাহুগুলির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখলো যে 1 নং 2 নং আর 4 নং, বলতে এই 1 2 আর 4 এর নম্বর চতুর্ভুজাকার ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। মানে এডির সাথে বিসি সমান, ডিসির সাথে এবি সমান, বিসির সাথে এডি সমান, ডিসির সাথে এবি সমান। আবার এটার ক্ষেত্রে এবি ইকুয়াল টু ডিসি আর এডি ইকুয়াল টু বিসি। কিন্তু 3 নং চিত্র, অর্থাৎ এই চিত্রের কথা বলছে, চতুর্ভুজাকার ক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান নয়। দেখো এটা সমান নয়, কিন্তু এটা এতটুকু আছে, এটা কিন্তু অনেকটাই লম্বা। আবার এটাও কিন্তু বিপরীত বাহুগুলো সমান নয়, এটা একটু বড় মনে হচ্ছে। এরপরে দেখো পেজ নাম্বার 82, বলছে আমরা নানাভাবে হাতে কলমে যাচাই করে দেখছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। কিন্তু এই সকল চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য পরস্পর সমান, তারা কি সামান্তরিক হবে? হাতে কলমে যাচাই করে। 6 নম্বর পয়েন্টটা দেখো, বলছে আমি হাতে কলমে প্রথমে বেগুনি রঙের 1 নম্বর ছবিটা যে ছিল, চতুর্ভুজাকার ক্ষেত্রটি সামান্তরিক আকারের ক্ষেত্র কিনা যাচাই করে। তাহলে বেগুনি রঙের 1 নংয়ে কি লেখা ছিল, এ বি সিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের, যেখানে আমি বলেছিলাম যে এ বি ইকুয়াল টু কি ডিসি বা সিডি বলতে পারো। আবার এডির সাথে কে সমান ছিল, বিসি সমান ছিল। তাহলে 1 নং এ বি সিডি চতুর্ভুজাকার ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিনা যাচাই করি। ওকে, পরবর্তীতে দেখো হাতে কলমে যে আমি প্রথমে 1 নং যে আমাদের ছবিটা ছিল, ও পাশটা এ বি সিডি চতুর্ভুজের 4টি কোণ রঙিন করলাম ও কেটে নিলাম। এই যে দেখো 4টা যে কোণ আছে সেটা কী করেছে, রঙিন করেছে আর তার সাথে কেটে নিয়েছে। দেখো এই বরাবর কেটেছে। এর ফলে কী হলো, দেখো যে এবার কোণ এ কোণ বি পাশাপাশি বসিয়ে পেলাম। এই যে কোণ এ আর কোণ বি দেখো পাশাপাশি বসিয়েছে। দেখছি এ প্লাস বি এই দুজনের যোগফল কি 180। খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। দেখো এই কোণটা যোগফল কত হচ্ছে 180। কেন যখন আমরা কেটেছিলাম, দেখো আমরা এটাকে এইভাবে কাটলাম, তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলাম, 90 ডিগ্রি। এবার দুজনের যোগফল না 90 নাও হতে পারে। দেখো এই কোণটা বসেছে, এই কোণটা একটু ছোট মনে হচ্ছে, এটা বড় মনে হচ্ছে, কিন্তু এদের দুজনের যোগফল কত হবে 180। কেন কি এটা একটা সরলরেখার মধ্যে আছে। দেখো দুটো কোণই একটা সরলরেখার মধ্যে, তাহলে একটা সরল কোণের মান কত 180। তার জন্য সেটা এটা 30ও হতে পারে, এটা 60ও হতে পারে, এটা 50 হতে পারে, এটা 90, এটা 50 হতে পারে, এটা 90 হতে পারে। ওকে, জাস্ট আমি বলছি কেন 50 আর 90 তো 180 হবে না। ওকে, হয়তো এটা 100 হলো, এটা 80 হলো, এটা 110 হলো, এটা 70 হলো, এটা 120 হলো, এটা 60 হলো। তাহলে
সেই ক্ষেত্রে আমাদের দুজনের যোগফল কত হবে 180। খুবই ইম্পর্টেন্ট লাইন। এবার কোণ বি কোণ সি পাশাপাশি বসিয়ে পেলাম। এবার কোণ বি আর কোণ সি যদি বসাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা 180 পাবো। এবার সিদ্ধান্ত একটু দেখে নেব যে সিদ্ধান্ত কি, যে 2 নং থেকে পেলাম, এই যে এখানকার 2 নং থেকে পেলাম, এই যে এটা থেকে বলছে 2 নং থেকে পেলাম এডি ও বিসি। এডি ও বিসি সরলরেখা দুটি এবি ছেদ করে। দেখো এডি আর বিসি, এডি আর বিসি এই দুটো সরলরেখাকে ছেদ করেছে। দেখো এবি ছেদ করেছে, এই দুটো সরলরেখাকে এই সরলরেখা আর এই সরলরেখা ছেদ করেছে, তার জন্য বলছে এবি ছেদ করে অন্তস্থ সন্নিহিত কোণ দুটির, মানে ভেতরের কোণ, অন্তস্থ বলতে ভেতরের কোণ বোঝায়, যে অন্তস্থ সন্নিহিত কোণ দুটির যোগফল কত হয়েছে 180 হয়েছে। তাহলে দেখো এই দুটো কিন্তু ভিতরের কোণ, অন্তস্থ মানে সামুদ্রিকের ভেতরেই আছে, কিন্তু দুজনের যোগফল কত দেখলাম সেটা 180। তার জন্য আমরা বলতে পারি যে এডি আর বিসি কি সমান্তরাল, যে এডি আর বিসিটা হচ্ছে সমান্তরাল। ঠিক একইভাবে 3 নং থেকে আমরা পাবো যে এবি আর ডিসি সমান্তরাল। এই যে এটা থেকে আমরা কি পাবো 3 নং থেকে, যে এবি আর ডিসিটা হবে সমান্তরাল, যেমন এডি আর বিসি সমান্তরাল হয়েছে, তাহলে 3 নং থেকে আমরা এডি আর ডিসি সমান্তরাল পাবো। ওকে, পরবর্তী দেখো কি বলেছে, যে হাতে কলমে পেলাম যে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রটি সামুদ্রিক আকারের ক্ষেত্র। তাহলে আমরা কি পেলাম, সেটা হচ্ছে সামুদ্রিক আকারেরই ক্ষেত্র। একইভাবে ঝিলমিলের আকার 2, 3, 4 নং চতুর্ভুজাকার ক্ষেত্রগুলির বিপরীত বাহুগুলি সমান্তরাল কিনা হাতে কলমে কোণগুলি সাহায্যে যাচাই করি। এবার দেখো চতুর্ভুজাকারের ক্ষেত্র নিয়েছে 2 নং গোলাপি চতুর্ভুজাকার ক্ষেত্র, যেখানে এবিসিডি ছিল আমাদের, সেখানে বলেছে এবি আর ডিসি। ওকে, সেই চতুর্ভুজটা যদি আমি এভাবে ছিল আমাদের, আমি ছোট করে এঁকে দেখাচ্ছি। এখানে এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল। তো এখানে বলছে এডি আর বিসি, এডি আর বিসি দুটোই কি, এই যে দেখো এডি আর বিসি কি সমান। ওকে, আবার এবি ডিসি, এ বি আর ডিসি এই দুটো সমান, সমান লিখব। আবার এ প্লাস বি মানে এই এর সাথে বি, এটা কত আমরা একটু আগে দেখলাম 180 ডিগ্রি। তার জন্য এডি আর বিসি বাহুর প্রকৃতি কী হবে, এডি আর বিসি বাহু, এই যে দেখো এডি আর বিসির প্রকৃতি হবে সেটা সমান্তরাল। আবার একইভাবে বি আর সি যদি করি, তাহলে বিসির ক্ষেত্রে দেখো আবার যদি আমি সেই সামুদ্রিকটা এঁকে নিই, তাই এখানে ছিল এ, এটা বি, এটা সি, এটা ডি। তো বিসি এরও দুজনের যোগফল কত হবে 180। সেক্ষেত্রে এবি আর ডিসিটা কী হবে সমান্তরাল। তাহলে সিদ্ধান্ত আমরা কি লিখব, যে এবিসিডি সামুদ্রিক আকারের ক্ষেত্র। ওকে, একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই আমাদের সামুদ্রিকই হবে। ওকে, এরপরে দেখো 1 নং আকাশী 3 নং আকাশী চতুর্ভুজাকার ক্ষেত্র, যেখানে এবিসিডি ছিল, সেই ক্ষেত্রে ছবিটা অনেকটা এরকমভাবে ছিল, এটা একটুখানি বড় ছিল। ওকে, এটা একটুখানি বড় ছিল, এরকম ছিল অনেকটা। ওকে, যদিও ছবিটা হলো না, ছবিটা আরেকবার চেষ্টা করি আমরা। এরকম ছিল, এটা এ বি সি ডি। দেখো এখানে এবির সাথে ডিসি কিন্তু সমান না, তার জন্য নট ইকুয়াল। আবার এডি নট ইকুয়াল বিসি, কিন্তু দুজনের যোগফল মানে বিসি যোগফল 180। কেন, এটাও একটা সরল কোণ, এটাও সরল কোণ, যখন এটা আমি একটা সরল কোণই বলতে পারি। ওকে, আবার যদি সরল কোণ তাহলে এরা কিন্তু সমান্তরাল, সমান নয় বাট সমান্তরাল, এডির সাথে বিসি সমান্তরাল। আবার বি যোগ সি করলে আমার একইভাবে বি আর সি 180 হবে না, কিন্তু এ বি 180 হবে। এ আর বি যোগফল 180, কিন্তু বলেছে যে বি আর যোগ সি মানে এই কোণটা যোগ করলে পরে আমরা 180 পাবো না, নট ইকুয়াল। তারপরে বলেছে এ বি আর ডিসি পরস্পর সমান্তরাল নয়, তাহলে আমরা বলতে পারি যে এ বি সাথে ডিসিটা সমান্তরাল নয়। দেখো
যে এ বি আর ডিসি যেহেতু সমান নয়, তাহলে এরা পরস্পর সমান্তরালও নয়। চলো আমি একটু ছবিটা দেখিয়ে দিই যেভাবে এঁকেছে আমাদের। এই যে দেখো, এডি আর বিসি কিন্তু সমান্তরাল, কিন্তু এবি আর ডিসি সমান্তরাল নয়। দেখো এটা এদিকে আসছে, এটা কিন্তু এদিকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু পরস্পর সমান্তরাল নয়, কিন্তু এরা দুজন পরস্পর সমান্তরাল। ওকে, যেহেতু এরা দুজন সমান্তরাল, তাহলে এই কোণটা যোগ 180 হবে। আর যেহেতু এটা আর এটা সমান্তরাল নয়, তাহলে এর ছেদকটা যোগফল অর্থাৎ বি আর সি কিন্তু 180 হবে না, সেটাই ওখানে করেছি। এর জন্য লিখেছে দেখো, যে যেহেতু এ বি আর ডিসি পরস্পর সমান্তরাল নয়, তাহলে আমরা বলবো সামুদ্রিক আকারের ক্ষেত্র নয়। ওকে, সেটা সামুদ্রিক কিন্তু নয়। পরে দেখো কি বলেছে 4 নংটা, বলছে নীল চতুর্ভুজাকার ক্ষেত্র এবিসিডি যদি নিই, তাহলে এই যে দেখো চতুর্ভুজের এটা কি করব, হ্যাঁ নীল রঙেরটা কিন্তু আবার আমার এবি ইকুয়াল টু ডিসি হবে, অর্থাৎ সমান হবে। আবার ইডি ইকুয়াল টু বিসি হবে। কেন? 1, 3, 1, 2 আর 4 আমাদের একই নিয়ম মতো সামুদ্রিক হয়েছে, তাহলে এখানে যোগ কোণ এ কোণ যোগ বি ইকুয়াল টু 180 হবে। তার মানে আমরা বলতে পারি যে এডি সমান্তরাল হচ্ছে বিসি। মানে এই বৈশিষ্ট্যগুলোই আমরা দেখে দেখে বসাবো, 2 নংয়ের যে বৈশিষ্ট্যটা ছিল। আবার কোণ বি কোণ সি দুজনের যোগফল 180 বসাবো। যদি এরা 180 হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান্তরাল আমার ডিসি। ওকে, তাহলে এরা কি সামুদ্রিক হবে। ওকে, আমি জাস্ট হবে লিখলাম, তাহলে কি এরা পরস্পর সামুদ্রিক হবে, মানে এটা লিখবো এ বি সি ডি সামুদ্রিক আকারের ক্ষেত্র। ওকে, এখানে লিখবো এ বি সি ডি সামুদ্রিক আকারের ক্ষেত্র। ওকে, চলো নেক্সট পেজ। এবার দেখো পেজ নাম্বার 83, বলছে সাব্বা 1 নং এ বি সি ডি চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ, সেটা কি বিডি। ওকে, এখানে যদি আমরা চতুর্ভুজটা আবার আঁকি, মানে সামুদ্রিকটা, এখানে ছিল আমার এ বি সি ডি, তাহলে বিডিটা কি আমার কর্ণ, বিডি কর্ণ টানলাম এবং চাঁদা দিয়ে, এই যে দেখো এখানেই আছে, আমি লক্ষ্য করিনি, বিডি একটা কর্ণ যেটা চাঁদা দিয়ে মেপে একান্তর কোণগুলির মাপ লিখলো। চাঁদা দিয়ে মেপে পেলাম যে অবশ্যই একান্তর কোণ কিগুলো সমান হবে, যেমন এডিবি এ ডিবি, মানে এই কোণটা আর এই কোণটা কি সমান, সেটা কি ডিবিসি। দেখো সেটা হচ্ছে ডিবিসি। এরপরে কি বলেছে দেখো, যে কিন্তু এডি ও বিসি সমান সরলরেখা দুটিকে বিডি ছেদ করায়, এডি আর বিসি সরলরেখাকে কে ছেদ করেছে, দেখো বিডি ছেদ করেছে। কেন? যে এই দুটো সমান্তরাল কেন, যখন এদিকে টানছি তখন এডিকে টাচ করলো, আর যখন এদিকে টানলাম তখন বিসিকে টাচ করলো, তাহলে দুটো তো সমান্তরাল হলো, তাহলে ছেদককে এখানে বিডি। ছেদ করায় একান্তর কোণদ্বয়, অর্থাৎ এই যে এটা এডিবি আর ডিবিসি এর পরিমাপ সমান হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এডি সমান্তরাল বিসি। দেখো এডি সমান্তরাল বিসি, তাহলে আমরা কি বুঝলাম, যে একান্তর কোণ দুটো যদি সমান হয়, তাহলে আমরা সেক্ষেত্রেও বলতে পারি যে এডি আর বিসি কি সমান্তরাল। আবার অনেক সময় এডি আর বিসি যদি সমান্তরাল হয়, এই দুটো যদি সমান্তরাল হয়, তাহলে আমরা একান্তর কোণ পাই। ওকে, তাহলে দুইভাবেই আমরা বলতে পারি এটা। আবার চাঁদা দিয়ে মেপে দেখছি যে এবিডি, দেখো এবিডি এ বি ডি, অর্থাৎ এই কোণটা ঠিক অপোজিট একান্তর কোণ এটা হবে বিডিসি বা সিডিবি। দেখো লিখেছে সিডিবি বা সিডিবি বা বিডিসিও লিখতে পারো। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এবি ও ডিসি সরলরেখা দুটিকে বিডি ছেদ করায়, অবশ্যই এবি আর ডি, দেখো এ বি আর ডিসি, এবার কিন্তু এই সরলরেখা দুটোকে কে ছেদ করেছে, বিডি ছেদ করেছে। কেন? যখন আমি এভাবে টানলাম, দেখো এই কোণটার ক্ষেত্রে কোথায় গিয়ে টাচ করলো, এবিকে টাচ করলো, আবার যখন এদিকে টানছে সে ডিসিকে টাচ করলো, তাহলে এই দুটো সমান্তরাল, তাহলে বিডিটা কি ছেদক। তাহলে একান্তর কোণদ্বয় কী হবে, একটা হচ্ছে এবিডি আর সিবিডি, এর পরিমাপ কী হবে, সমান হবে। ওকে, তাহলে সুতরাং আমি বলতে পারি যেহেতু একান্তর কোণ দুটো সমান, তাহলে আমরা বলবো যে এবি আর ডিসি কি
সমান্তরাল। নেক্সট, এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের কর্ণ টেনে এবং একান্তর কোণ মেপে দেখছি যে এবি, এই যে দেখলাম যে এবি আর ডিসি আবার এডির সাথে বিসি, দেখো এবির সাথে ডিসি, এই এবির সাথে ডিসি আবার এডির সাথে বিসি সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এবিসিডি একটি সামুদ্রিক আকারের ক্ষেত্র। তাহলে সামুদ্রিক আকারের ক্ষেত্র আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের কি কি মনে রাখতে হবে, যে সমান্তরাল বাহু দুটো সমান্তরাল, সমান দুটো বাহু সমান্তরাল হতে হবে, তার মধ্যে একান্তর কোণ সমান হতে হবে, তাহলে সেটা আমরা সামুদ্রিক বলতে পারি। আমি একইভাবে 2, 3, 4 নং চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণ টেনে এবং একান্তর কোণগুলি মেপে দেখছি, ওকে, যে 2 ও 4 নং চতুর্ভুজাকার ক্ষেত্র দুটির প্রত্যেককে সামান্তরিক আকারের ক্ষেত্র, কিন্তু 3 নং চতুর্ভুজাকার ক্ষেত্রটি সামান্তরিক আকারের ক্ষেত্র নয়। সেটা আমরা জানি 3 নং কেন সামান্তরিক আকারের ক্ষেত্র নয়, কেন সমান্তরাল হচ্ছিল না, আর দেখাবো না সেটা। ওকে, আমি ঝিমলির মতো অনেকগুলি চতুর্ভুজ ABCD আঁকলাম, যাদের ABDC, দেখো AB, এই যে A থেকে B যার দূরত্ব হবে D থেকে C দূরত্ব সেম হবে, তার জন্য দেখো 3 সেমি 3 সেমি, তার জন্য লিখেছে যে ABDC 3 সেমি এবং ADBC হচ্ছে 2 সেমি। AD, তাহলে AD বরাবর 2 সেমি হলে আমার BCU বরাবর 2 সেমি হবে। বলেছে একইভাবে 1, 2, 3, এই যে 1, 1, 2, 3 চতুর্ভুজের কোণগুলি চাঁদার সাহায্যে মেপে দেখছি যে প্রতিটি চতুর্ভুজ, কি বলেছে, প্রতিটি চতুর্ভুজ এখানে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি কী হবে, সামুদ্রিক। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা একটা কী হবে, সামুদ্রিক হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে বলতে পারি যে এই চতুর্ভুজ, এই চতুর্ভুজ, এই চতুর্ভুজ, তাহলে এগুলো কি একটা, এখানে লিখব সামান্তরিক। ওকে, তিনটা চতুর্ভুজই সামান্তরিক। এবার খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করব, সেটা হচ্ছে 16 নম্বর উপপাদ্য। কি বলেছে দেখো 16 নম্বর উপপাদ্য, ইম্পর্টেন্ট উপপাদ্য এটা। বলছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। বলছে বিপরীত বাহুগুলি যদি সমান হয় তাহলে সেটা সামুদ্রিক হবে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে কি করব, আমরা একটা সামুদ্রিক এঁকে নেব। A, B, C, D, আর BD একটা কর্ণ টেনে নেব। এরপরে আমরা প্রথমে লিখব প্রদত্ত, মানে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাই একটুখানি বানিয়ে বা দেখে দেখে লিখতে পারব। তাহলে আমরা কি লিখব, যে মনে করি তোমরা অ্যাড করতে পারো, মনে করি যে ABCD চতুর্ভুজের ABCD চতুর্ভুজের AB ইকুয়াল টু DC, AB ইকুয়াল টু, দেখো AB বলতে কোন বাহুটার কথা বলেছে, AB বলতে এই বাহুটা, আর DC বিপরীত বাহু, যেহেতু AB এর বিপরীত হচ্ছে DC, এরা দুজন কি সমান হবে DC, এবং যদি এরা দুজন সমান হয় তাহলে আমরা বলতে পারি যে AD সমান সমান BC, কেন এরাও তো বিপরীত বাহু, দেখো AD এর সাথে BC, তাহলে আমরা লিখব AD ইকুয়াল টু BC। ওকে, এইটুকুই ছিল আমার প্রদত্ত। এবার আমরা লিখব প্রমাণ করতে হবে যে, দেখো নেক্সট স্টেপ কি, আমাদের প্রমাণ করতে হবে যে, তাহলে এখানে আবার
তাহলে কি প্রমাণ করতে হবে? এখানে বলে দিয়েছে যে চতুর্ভুজটা একটি কী হবে, সামান্তরিক। তাহলে ABCD যে চতুর্ভুজটা নিয়েছি সেটা একটি সামান্তরিক। তাহলে লিখব যে ABCD চতুর্ভুজটি সামান্তরিক। ABCD একটি সামান্তরিক। ওকে, নেক্সট আমরা এরপরে কি লিখব? অঙ্কন নেব, কেন বিডি পরে অ্যাড করেছি। তাহলে অঙ্কনে লিখব যে বিডি কর্ণ টানলাম। দেখো এখানে বিডিটা কি কর্ণ, তাই লিখব যে বিডি টান। ওকে, এরপরে আমরা চলে আসবো প্রমাণে। কি বলেছে দেখো প্রমাণটা, বলছে ত্রিভুজ ABD। ABD বলতে কোনটা? ABD মানে এই ত্রিভুজটার কথা বলেছে। আরেকটা ত্রিভুজ হচ্ছে BCD, বলতে এই ত্রিভুজটা BCD। দেখো ABD ও BCD বা CDBও বলতে পারো। দেখো ABD বা DCB বলতে পারি বা BCD বলতে পারি। এর মধ্যে AB ইকুয়াল টু DC, মানে AB বাহুটা আর DC বাহুটা সমান, আবার AD বাহুটা BC বাহুর সমান, এটা প্রদত্ত অনুযায়ী। আর তাহলে BDটা কী হবে? BDটা সাধারণ বাহু হবে, কেন দুজনের মধ্যেই আছে। তাহলে আমরা ঠিক একইভাবে যেটা বললাম সেটা এখানে লিখব যে ত্রিভুজ, চলো তোমাদের রিভিশনও হবে, তার সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে ABD মানে এই ত্রিভুজটার কথা যেহেতু বলছি তাহলে লিখব ABD। ওকে, ও এবার কোনটা ত্রিভুজ নেব? ঠিক নিচেরটা BCD, বা বইয়ে লিখেছে DCB। তো ABD-তে শেষ হলো, চলো D থেকে নিয়ে DCB। ত্রিভুজ DCB। ওকে, এর মধ্যে আমরা কি সমান পাচ্ছি? প্রথমে মানে কি যখন ABD নিয়েছি, তাহলে ABD নিয়েছি, তাহলে AB সমান সমান আমি কি লিখব? DC। তাহলে লিখব AB ইকুয়াল টু DC, সেমিকোলন দিয়ে দিই। আবার যখন BCD নিয়েছি, দেখো DCB নিলাম, তাহলে এই BCর সাথে কে সমান হবে? AD। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে লিখব AD ইকুয়াল টু BC। ঠিক আছে, নিচে বসিয়ে দিই যে AD ইকুয়াল টু হচ্ছে BC। এখানে পাশে প্রদত্ত লিখেছে কেন? তার কারণ হচ্ছে এটা দেখো এই লাইনটা দেওয়াই ছিল বলে, বা কোশ্চেনের মধ্যেই ছিল বলে প্রদত্ত লিখেছে। ওকে, এবং সাধারণ বাহু এখানে লিখব যে এবং সাধারণ বাহু। দেখো যখন ABD পড়লাম তখন BD ছিল, আবার যখন DCB পড়ছে সেই ক্ষেত্রেও কিন্তু BD থাকছে। তাহলে BDটাই আছে যেটা এই চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে পরিণত করলো। তাহলে BDটাকে দুজনের মধ্যেই আছে, তাহলে BD হচ্ছে আমাদের সাধারণ বাহু। ওকে, সাধারণ বাহু BD, বা এইভাবে লিখতে পারো যে BD হচ্ছে সাধারণ বাহু। ওকে, এরপরে দেখো তাহলে এখানে কি কি দেখলাম আমরা? প্রথমে একটা বাহু, তারপরে বাহু, তারপরে বাহু, তিনটাই বাহু। তাহলে এগুলো যেহেতু বাহুকে আমরা ইংলিশে সাইড বলি, তাহলে তিনটাই সাইড শর্তানুসারে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বসম। ওকে, তার মানে বোঝাচ্ছে দেখো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান। সর্বসম কথার অর্থ কি? সব দিক থেকেই সমান হতে হবে। তো লিখব সুতরাং ত্রিভুজটাতে এখানে লিখে দেওয়া আছে যে ABD সমান সমান, এটাকে সর্বসম বলে, ত্রিভুজ DCB। ওকে, কোন শর্তে সর্বসম সেটা যে ব্র্যাকেটে লিখি যে সর্বসমতার এস 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 মানে সাইড শর্তানুসারে। ওকে, এটা আমরা ব্র্যাকেটে লিখব। এরপরে কি বলেছে দেখো, যদি দুটো সর্বসম হয়
তাহলে এর মধ্যে আরেকটা আসবে, সেটা হচ্ছে অনুরূপ কোণগুলো আসবে সমান, যেমন এডিবি। তাহলে কোণ এডিবি দেখো, এডিবি মানে এই কোণটা ঠিক অনুরূপ কোণ এটা হবে, সেটা কি সিবিডি। সিডিবি অনুরূপ কোণ, পাশাপাশি যে কোণগুলো থাকবে, যেমন এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এই দুটো কি পরস্পর অনুরূপ কোণ। অনুরূপ কোণ সবসময় কী হয়, সমান হয়, সেটা কিন্তু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা ঠিক একইভাবে লিখব যে এডিবি, এডিবি এখানে কোণ এটাকে বোঝাচ্ছে, তাহলে লিখব যে এডিবি, এডিবি সমান সমান ঠিক এর অনুরূপ কোণ পাশেরটা হবে বি সিডিবি বা বিডিসি। ওকে, যেভাবেই লিখি না কেন বিটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে সি বি ডি, এটা কি হিসেবে সর্বসম, তাহলে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এরপরে দেখো কিন্তু আমরা লিখব পরবর্তীতে যে এডি ও বিসি। দেখো এডি আর হচ্ছে বিসি কে 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 ছেদ করেছে, দেখো এটা যখন একান্ত টানলাম তাহলে একে টাচ করলো, আর এদিকে যখন এর একান্ত টানলাম তাহলে বিসিকে টাচ করলো। তাহলে এই দুটো সমান্তরাল হলো, কিন্তু বিডিটা কী হয়ে গেল, ছেদক। তার জন্য লিখেছি যে কিন্তু এডি আর বিসি কে বিডি ছেদ করায়, এর ফলে দুটো একান্ত কোণ উৎপন্ন হলো। একটা হচ্ছে এডিবি, এডিবি, আর একটা হচ্ছে ডিবিসি বা ডিসিবিডি, সিবিডি। ওকে, ঠিক একইভাবে আমরা লিখব যে কিন্তু যে দেখো আরেকবার দেখাচ্ছি তোমাদের, যে এডি এটার একান্তর কোণ এটা, তাই এটা কোথায় টাচ হলো দেখো এডিতে গিয়ে, আর এর একান্তর কোণ এখানে আসবে, এ কোথায় টাচ হলো দেখো বিসি। তাহলে এডি সমান সমান কি লিখবো, এডি ও বিসি। চলো প্রথমে লিখি এডি ও বিসি কে, এডি ও বিসি কে, এডি আর বিসি কে কে ছেদ করেছে, দেখো বিডি গিয়ে ছেদ করেছে, তাহলে লিখবো বিডি ছেদ করে বিডি ছেদ করায় এখানে দুটো একান্তর কোণ আসছে, সেই একান্তর কোণ দুটো কি, একটা হচ্ছে এ ডি বি, তাহলে এ ডি বি একান্তর কোণ চিহ্ন, এই কোণটার অপোজিট এই কোণটা হবে একান্তর, তাহলে কি লিখবো সি বি ডি। তাহলে সি বি ডি। ওকে, যদি এরা একান্তর হয় তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এডি আর বিসিটা কি সমান্তরাল। তাহলে পরবর্তী লিখবো যে সুতরাং এডি সমান্তরাল বিসি। তাই লিখেছে দেখো যে এডি সমান্তরাল বিসি। ওকে, আবার দেখো আবার দিয়েছে যে এবিডি, এবার পরবর্তী লিখবো আবার এবিডি। কোনটা কথা বলেছে দেখো এ বি ডি, মানে আরেকটা একান্তর কোণ পাবো, দেখো এ বিডি মানে এর সাথে এর, তো এটা কোথায় টাচ করলো দেখো এ বিকে, আর এর একান্তর কোণ কিন্তু এটা, এটা কাকে গিয়ে টাচ করলো ডিসিকে। তার জন্য এখানে লিখেছে দেখো যে কোণ এবিডি, এবিডি মানে এই কোণটা, আর সিবিডি সিডিবি, সিডিবি এই কোণটা, এটা কাকে টাচ করলো ডিসিকে। সর্বশ ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ, তাই এরা একান্তর যদি কোণ হয় তাহলে এ বি আর ডিসিটা কী হবে সমান্তরাল, এ বি আর ডিসি হবে সমান্তরাল। ঠিক একইভাবে আমরা লিখব যে আবার কোণ দুটো দেখাবো, যে একটা হচ্ছে এ বিডি, এ বি ডি মানে এই কোণটা, এ বি
ডি ইকুয়াল টু, ঠিক এর একান্তরটা নিব এটা, সেটা কি লিখব, সি ডি বি। তাহলে কোণ সি ডি বি। ওকে, এটা সমান কেন লিখব, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আচ্ছা, কিন্তু এদের কথা বলছে, কিন্তু এরা কি কোণ, একান্তর কোণ। ওকে, তাই আমরা বলতে পারি যেহেতু একান্তর, তাহলে আমরা বলতে পারি যে এটা যেহেতু একে টাচ করলো, এটা যেহেতু একে টাচ করলো, তাহলে এই রেখাটা আর এই রেখাটা কি, দুটো বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এ বি আর ডিসি কি সমান্তরাল। তাহলে লিখব সুতরাং এ বি সমান্তরাল ডিসি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং দেখো, এটার ক্ষেত্রে আমরা একজোড়া বিপরীত বাহু সমান্তরাল পেলাম, এর ক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে এবিসিডি চতুর্ভুজের আমরা প্রথমে কি পেয়েছি, এডি সমান্তরাল বিসি, তাই লিখব এডি সমান্তরাল বিসি। আর এখন কি বের করলাম, এডি সমান্তরাল এবি সমান্তরাল এবং এবি সমান্তরাল ডিসি। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলো, যে এটার সাথে এটা সমান এবং সমান্তরাল, এটার সাথে সমান এবং সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি একটি সামান্তরিক। এরপরে পেজ নাম্বার দেখো 84, বলছে সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। এই উপপাদ্যের বিপরীতে পেলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। ওকে, এই লাইনগুলো মনে রাখবে, যে কখন সামান্তরিক হবে, যদি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা একটা সামান্তরিক। তাই দ্বিতীয় উপপাদ্যটিকে প্রথমটির বিপরীত উপপাদ্য বলা হয়। আমরা 15 নম্বর উপপাদ্য যে শিখেছিলাম, আর এখন শিখলাম 16 নম্বর। তাই প্রথম বিপরীত উপপাদ্যের বলছে, এখানে কি বলছে, দ্বিতীয় উপপাদ্যটিকে প্রথম উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলা হয়। প্রয়োগ 17 দেখো এবার, বলছে এবিসিডি আয়তাকার চিত্রে, তাহলে এবিসিডি একটা আয়তাকার চিত্র দেখে নাও, এ বি সি ডি। ওকে, তো চলো আমরা একটু এবিসিডি আয়তাকার চিত্র এঁকে নেব সর্বপ্রথম। নাম দেব ঠিক একইভাবে এ বি সি ডি। ওকে, এ বি সি, এটা হচ্ছে ডি। এবার কি বলেছে দেখো, বলছে এ বি বিসি সিডি ডি।
যে এই যে দেখো এ থেকে বি, এ বি, বিসি, সিডি, ডি। তো ঠিক একইভাবে আমরা লিখব, আচ্ছা ওকে, বাহুগুলির ওপর যথাক্রমে ই, এখানে ই বলতে কোনটা বোঝাচ্ছে, দেখো এ বির বাহুর উপর ই একটা বিন্দু, দেখো এ বি বাহুটা যে ছিল, ভালো মতো লক্ষ্য করো, এ বি বাহুটা ছিল, তার উপরে একটা কি বিন্দু নিল ই, বিসি বাহুটার উপরে কি একটা বিন্দু নিয়েছে এফ, আর সিডি বাহুর উপরে জি নিয়েছে এখানে একটা বিন্দু, আর এডি বাহুর উপরে একটা বিন্দু নিয়েছে, সেটা নাম দিয়েছে এইচ। তাহলে সেগুলি লিখেছে দেখো ই, এফ, জি, এইচ। বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে যেখানে এই ইকুয়াল টু সিজি হবে। দেখো এখানে একটা কন্ডিশন দিয়েছে যে এই আর সিজিটা সমান, তাহলে এই কোনটা, দেখো যেহেতু এরা দুইজন মানে ডিসির সাথে এবি সমান, তার জন্য বলছেন যে এই থেকে এই মানে এইটুক দূরত্ব, আর দেখো কোন দূরত্বটা সেম মনে হচ্ছে, এখানকার এই দূরত্বটা জিসি বা সিজি। আবার বলেছে দেখো যে বিএফ এর সাথে ডিএইচ, বিএফ কোথায় আমাদের বিএফ, বিএফ মানে এই যে ছোট্ট অংশটা দেখছো, তাহলে ঠিক এর ছোট অংশটা মানে সেটা হচ্ছে ডিএইচ। দুটো কী হবে, সমান। বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে এই যে এখন যে আমরা মানে পয়েন্টগুলো যদি যুক্ত করে দিই তাহলে কী পাবো, সেটা পাবো যে ই, এফ, জি, এইচ একটা সামুদ্রিক হবে। দেখো ই, এফ, জি, এইচ একটা সামুদ্রিক। তাহলে আমরা ছবিটাকে কমপ্লিট করি। তাহলে এ বির উপরে একটা এখানে বিন্দু নিই, বিসির উপরে এখানে একটা বিন্দু নিই, আবার এর উপরে একটা বিন্দু নেব, আবার এর উপরে একটা বিন্দু নেব। ওকে, এবার যদি যুক্ত করি, দেখো এরপরে কী করেছে, বিন্দুগুলো যুক্ত করেছে। এটা নাম দিই, এটা আমার হচ্ছে ই, এই বিন্দুর নাম হচ্ছে ই, এটা এফ, এটা তাহলে জি, আর এটা হচ্ছে আমাদের এইচ। তাহলে আমরা যদি যুক্ত করি, প্রথমে এইচ জিটাকে যুক্ত করে নিই, ঠিক একইভাবে ই থেকে এফকে যুক্ত করে নেব, আবার এইচ থেকে ইকে যুক্ত করব, আর জি থেকে ইকে যুক্ত করব। ওকে, সামুদ্রিকটা যদিও সমান হলো না, এটা আরেকটু এখানে আসতো, আমি যদিও ফ্রি হ্যান্ডে করলাম তাই এরকমটা হলো। ওকে, তোমরা তোমাদের মতো করে করে নেবে। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত, প্রথমে লিখব প্রদত্ততে আমরা কোশ্চেনটা দেখে দেখে লিখবো যে দেখো এ বি সি ডি আয়তকার, দেখো এ বি সি ডি আয়তকার চিত্রের এই ইকুয়াল টু, এই যে দেখো এই ইকুয়াল টু কি সিজি এবং বিএফ ইকুয়াল টু ডিএইচ। তাহলে এটাই লিখবো আমরা যে এ বি সি ডি আয়তাকার চিত্রের এই ইকুয়াল টু, এই ইকুয়াল টু, দেখো এ থেকে ই মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, মানে সিজি, সিজি। আবার এবং এইদিকের দূরত্বটা দেখো, এই দূরত্বটা, ওকে এটা এইখানেই হতো, এটা এখানেই হতো, কারণ এই দূরত্বটার সাথে এই দূরত্বটা সমান। তাহলে আমি এটাকে এখানে যদি করে দিতাম তাহলে এটা কিন্তু এইভাবে হতো। ওকে, এটা তাহলে এখানে এসে টাচ হতো। দেখো এটা মোটামুটি ছবি হয়ে গেল। ওকে, এটা তো মুছতে পারবো না, কেন কি পেনের সাহায্য করছি, তোমরা এই লাইনটাকে বাদ দিয়ে দাও, এটাকে এফ ধরে নাও। ওকে, এই অংশটাকে বাদ দিয়ে দাও। চলো এটাকে আমি সামান্তরিক করে দিচ্ছি। ওকে, তাহলে এই যে বিএইচ, এটা সমান সমান আমরা এটা পাবো। আচ্ছা চলো এটাকে আমরা যদি কারেক্ট করার চেষ্টা করি অন্য পেন দিয়ে, ওকে
তাহলে এই কালারটাকে টার্গেট করো, তাইলে আমরা বুঝতে পারবো। ওকে, বাকিটা হবে না। তাহলে আমরা বিএফ এবং বিএফ ইকুয়াল টু, তাহলে এদিকে কী আছে আমার ডিএইচ, ডিএইচ তাই লিখেছে দেখো, ডিএইচ দুটো সমান হবে। প্রমাণ করতে হবে যে এটাও আমাদের কোশ্চেনের মধ্যেই আছে, সেটা কি ইএফ জিএইচ একটা কী হবে, চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওকে, সেটাও কোশ্চেন দেখে দেখে আমরা লিখব। তাই লিখব যে প্রমাণ করতে হবে যে দেখো এই যে চতুর্ভুজটা আসলো ই এফ জি এইচ, তাই লিখব ই এফ জি এইচ, ই এফ জি চতুর্ভুজটি কি হবে, একটি সামান্তরিক। ওকে, নেক্সট আমরা ডাইরেক্ট চলে আসবো প্রমাণে। প্রমাণে কি বলেছে দেখো, প্রথমে আমরা এ বি আর ডিসিটা নেব। ওকে, এ বি ইকুয়াল টু ডিসি, মানে এটা, এই যে দেখো এ বি এই দূরত্বটা আর ডিসি দূরত্বটা, তাই লিখবো এ বি ইকুয়াল টু ডিসি আর কমা এ ই ইকুয়াল টু, কেন এটা থেকে এটাতেই আছে দেখো, এ বির মধ্যে কী আছে দেখো, এই লাইনেই পাচ্ছি এই, আর ডিসির মধ্যে আমি কি পাচ্ছি, সিজি, তার জন্য লিখেছে দেখো যে এ ই ইকুয়াল টু সিজি। তাহলে এখানে লিখবো এ ই সমান সমান সিজি। কেন, এই লাইনের মধ্যে যেমন এ থেকে বি দূরত্ব আর ডি থেকে সি দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারি যে এ থেকে ই যার দূরত্ব, সি থেকে জি দূরত্বটা সমান। ওকে, এবার আমরা কি করব, এখানে 1 নং 2 নং দিতে পারতাম, চলো এটাকে আমরা 2 দিই আর এটাকে আমরা 1 নং করে দিই। তাহলে লিখব 1 ও 2 বিয়োগ করে পাই। ওকে, তাহলে এ বির সাথে এ ই বিয়োগ করো, তাহলে ডিসির সাথে কত বিয়োগ করব, সিজি। তাহলে দেখো এ বি থেকে যদি আমি এইটা বিয়োগ করে নিই, এ বি টোটালটা থেকে আমি এই টোটালটা অংশ, ধরুন এটা একটা আমার লাঠি। ওকে, সাপোজ ধরুন এটা একটা লাঠি, সেই লাঠি থেকে আমি যদি এইটুকু অংশ কেটে নিই, তাহলে আমার কতটুকু অংশ পড়ে থাকছে দেখো, ইবি পড়ে থাকছে। তার জন্য লিখেছে দেখো, ইবি না লিখে সেটাকে আমি বি দিতে পারি। তাহলে সুতরাং বি ই ইকুয়াল টু, ঠিক একইভাবে যেভাবে ভাবতে বললাম যে ডিসি ধরুন একটা আমার লাঠি, সেখান থেকে আমি কী করব, জি থেকে সি মানে এই পয়েন্ট থেকে এটা কেটে নেব। তাহলে কতটুকু অংশ বেঁচে থাকছে, ডিজি বেঁচে থাকছে, তার জন্য লিখেছে ডিজি ইকুয়াল টু ডিজি। ওকে, দুটো সমান, তাহলে বিই ইকুয়াল টু আমরা পেলাম, এখন যেটা পেলাম যে এইটা এটা দুটোই কি সমান। নেক্সট, এরপর আমরা ত্রিভুজ নেব যে ডি এইচ জি। এখন নেওয়ার পর এটাকে আলাদা করে নিলাম, এই অংশটাকে কি করলাম আমরা আলাদা করে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে এই যে ত্রিভুজটা সেটা হচ্ছে ডি এইচ জি। দেখো ডিএইচ জি আর একটা হচ্ছে বিএইএফ। বিইএফ বলতে ঠিক নিচের ত্রিভুজটা বিইএফ। তাহলে আমরা প্রথমে লিখব যে সুতরাং ত্রিভুজ ডিএইচ জি ও ত্রিভুজ আরেকটা নাম কি বিইএফ, ত্রিভুজ বিইএফ। ওকে, এর মধ্যে
তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এটা আর এটার মধ্যে আমরা কোন দুটো সমান দেখলাম, যে ডি থেকে জি যার দূরত্ব আর বি থেকে ই দূরত্ব সমান। এখানে কোথাও না কোথাও দেখিয়েছি যে ডিজি ইকুয়াল টু বি, তাহলে সেম লিখেছে দেখো, এটাই লিখবো যে ডিজি ইকুয়াল টু ইবি। ডিজিটা আগে লিখবো, ইবিটা পরে করে দেবো। তাহলে ডিজি ইকুয়াল টু ইবি বা বিই। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, এটা নেওয়ার পর তাহলে আমরা একটা দুটো কোণ দেখাবো, যে জিডিএইচ, দেখো জিডিএইচ একটা আয়তাকার। আমরা প্রথমে কি ছবি এঁকেছিলাম, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র প্রত্যেকটা কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সমকোণে থাকে, মানে 90 ডিগ্রি। তার জন্য লিখবো যে জিডিএইচ কোণ জিডিএইচ ইকুয়াল টু ঠিক এই কোণটা, সেটা কি ইবিএফ। তার জন্য লিখেছে দেখো ইবিএফ কোণ ইবিএফ ইকুয়াল টু কি এক সমকোণ, মানে 90 ডিগ্রি। মনে রাখবে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা পরবর্তী কি লিখবো, আর ডিএইচ ইকুয়াল টু এফ। আমরা দেখলাম যে এই কোণটা সমান, এই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি ডিএইচ আর বিএফ সমান হবে। তার জন্য লিখেছে দেখো ডিএইচ আর বিএফ বা এফ বি লিখতে পারো। তাহলে সুতরাং ডিএইচ ইকুয়াল টু বিএফ বা এফ বি। ওকে, এফ বি হচ্ছে সমান। তাহলে কি শর্তানুসারে বলবো যে এরা সর্বসম, দেখো প্রথমে বাহু, তারপরে কোণ, তারপরে আবার বাহু, তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে আমরা যে এই ত্রিভুজটা দেখলাম, এই ত্রিভুজটা কি হলো, সর্বসম। ওকে, তাহলে এখানে ত্রিভুজের নামটা দেওয়া ছিল আমাদের যে ডিএইচজি, তাহলে লিখবো সুতরাং ত্রিভুজ ডিএইচজি সর্বসম ত্রিভুজ বিইএফ বিইএফ। ওকে, তাহলে ব্র্যাকেটে কি লিখবো, যে সমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। ওকে, এরপরে দেখো, তাহলে আমরা বলতে পারি যে এইচ জি আর ইএফ হচ্ছে সমান। এইচ জি, দেখো এইচ জি, যেহেতু এটার সাথে এটা সমান দেখালাম, এই কোণের সাথে এই কোণ সমান দেখালাম, আবার এটার সাথে এটা সমান দেখালাম, তাহলে আমার এটা এইচ জি আর ইএফ হবে সমান। এইচ জি আর ইএফ হচ্ছে সমান, এটা 1 নং। তাহলে সুতরাং যে এইচ জি সমান সমান সেটা কি ছিল আমাদের, ইএফ। ওকে, অনুরূপে প্রমাণ করা যায় যে, দেখো পরবর্তী লিখবো যে অনুরূপে কি প্রমাণ করা যায়, যে অনুরূপে প্রমাণ করা যায় যে এইচ ই আর জিএফ, এইচ ই, দেখো এইচ ই মানে এটা, আর জি থেকে এফ মানে এই দূরত্বটা সমান। দেখো বলছি আরেকবার, এইচ ই মানে এই দূরত্বটা আর জি এফ এর দূরত্বটা সমান। তাহলে অনুরূপে প্রমাণ করা যায় যে এইচ ই ইকুয়াল টু জিএফ। ওকে, এটা হচ্ছে 2 নং। ক্লিয়ার? এবার দেখো যদি এটা সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। সেটা কি এ এইচ ই, এ মানে এই ত্রিভুজটা, দেখো এবার এটার ক্ষেত্রে এ এইচ ই এর সাথে কোনটা, এটা
এ এ এইচ ই মানে এটা এফ জি সি, জি সি জি এফও লিখতে পারি, সি জি এফ। ওকে, তাহলে আমরা দেখাবো, লিখবো যে এ এইচ ই, সুতরাং ত্রিভুজ এ এইচ ই, ওকে, সর্বসম, দেখো সর্বসম এইচ ই সি জি এফ, ত্রিভুজ সি জি এফ। ওকে, মানে আমি আরেকবার বলছি যে এ এইচ ই মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে সর্বসম, মানে সি জি এফ এর সাথে সর্বসম। ক্লিয়ার? তাহলে লিখবো 1 নং 2 নং থেকে পাই, মানে এই যে 1, ওকে, 1 আর 2 থেকে কি পাচ্ছি, যেমন এইচ জি সমান সমান ইএফ হয়েছে, দেখো এইচ জি মানে এটা সমান সমান ইএফ হয়েছে, এই বাহুটা সমান করলাম। আর 2 নং থেকে আমি কি দেখলাম যে এইচ ই আর জিই, এইচ ই মানে এটার সাথে এটা সমান দেখালাম, তাহলে আমি এক জোড়া বিপরীত বাহু কি সমান হলে তা আমরা বলতে পারি 1 আর 2 থেকে এটা একটা সামুদ্রিক, 1 ও 2। ওকে, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই যে ই এফ জি এইচ একটি সামুদ্রিক, ই এফ জি এইচ। কোনটার কথা বলছে দেখো, ই ই এফ জি এইচ একটা কী হবে, সামুদ্রিক। এরপরে দেখো কি বলেছে যে আমার বন্ধু রহমত ঠিক করেছে যে এ বছরই ইচ্ছা মতো হাতের কাজ দেখানোর অনুষ্ঠানে সে পিচ বোর্ডের এমন কিছু নতুন ধরনের চতুর্ভুজ তৈরি করবে যাদের বিপরীত কোণগুলি কী হবে, সমান। এরপরে কি বলেছে দেখো, তাই সে তার পুরনো ছক আঁকা পিচ বোর্ডে অনেকগুলি ছোট বড় রঙিন চতুর্ভুজাকার ক্ষেত্র তৈরি করলো আর তাদের বিপরীত কোণগুলি সমান করলো। তাহলে রহমত করলো কি, সে একটা ছকের মধ্যে দেখতে পাচ্ছে যে এ বি সি ডি, এটা 1 নাম্বার একটা সামুদ্রিক এঁকেছে। তারপরে আরেকটাতে হলুদ রঙের মতো দিয়েছে এ বি সি ডি, আর এখানে একটা কালার করেছে 3 নাম্বার। কিন্তু 3 নাম্বারে একটা বৈশিষ্ট্য দেখো যে এডি আর বিসিটা কিন্তু সমান নয়, সমান্তরাল কিন্তু সমান নয়, আবার ডিসি আর এবিটাও কিন্তু সমান নয়। ওকে, আচ্ছা, পরবর্তীটা দেখি, এটাও একটা সামুদ্রিক এ বি সি ডি, তাহলে এর যা বৈশিষ্ট্য 2 নম্বরের বৈশিষ্ট্য আর 1 নম্বরের বৈশিষ্ট্য কিন্তু সেম। আমি চাঁদার সাহায্যে মেপে দেখি উপরের, মানে 1 নং বলতে এই ছবিটার কথা বলেছে, চতুর্ভুজাকার ক্ষেত্রের বিপরীত কোণগুলি সমান কিনা। তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখছি যে কোণ এ আর কোণ সি কী হবে, সমান হবে, আর কোণ বির সাথে কোণ ডি কী হবে, এটাও সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রে বিপরীত কোণগুলি কি হবে, সমান হবে। ওকে, এরপরে দেখো কি বলেছে যে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ও হাতে কলমে যাচাই করে দেখছি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, কিন্তু কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিনা হাতে কলমে যাচাই করে। আমরা প্রথমে হাতে কলমে পরীক্ষা করে দেখি যে গোলাপি রঙের 1 নং যে ছবিটা ছিল সেটা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রটি সামান্তরিক আকারের ক্ষেত্র।
অর্থাৎ এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিনা। এই যে বিপরীত বাহুগুলো দেখছো সেটা পরস্পর সমান্তরাল আছে কিনা। 1 নম্বর কি করব, প্রথমে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রে কোণগুলি রঙিন করে 4টি কোণ কেটে নিলাম। দেখো আমরা রঙিন করে 4টা কোণ কি করলাম, কেটে নিলাম। কেটে নেওয়ার পর 2 নং দেখো বলছে এবার এ কোণ আর বি কোণ পাশাপাশি বসিয়ে দেখব। এখান থেকে এ কোণটা আর বি কোণটা পাশাপাশি দেখছে যে এটা একটা কি কোণ, সরল কোণ, মানে দুজনের সমষ্টি কত 180 ডিগ্রি। তো বলছে বসিয়ে নিচে ছবির মতো পেলাম, অর্থাৎ এ আর বি যোগ কত আসবে 180। আবার এডি আর বিসি সরলরেখাংশকে, যে দেখো এডি আর বিসি সরলরেখাংশকে এখানে ছেদ করেছে এবি। এই যে এই সরলরেখাটা দেখো এটা এসে এখানে বিসিকে, এটা এসে এবিকে ছেদ করলো, এটাও এসে কিন্তু বিকে ছেদ করলো, মানে এবিকে ছেদ করছে, দুজনেই এবিকে ছেদ করছে, তাহলে এবিটা কী হবে, ছেদক। তার জন্য লিখেছে দেখো যে এডি আর বিসি সরলরেখাংশকে এবি ছেদ করে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কি সমান। তাহলে দেখো একই পার্শ্বস্থ, এগুলো কী বলা হয়, অন্তস্থ কোণ বলা হয়। অন্তস্থ কোণ যোগফল কত থাকে 180। মনে রাখবে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে অন্তস্থ কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি এডি আর বিসিটা কি সমান্তরাল। তাহলে বলতে পারি এডি আর বিসি হচ্ছে সমান্তরাল। ঠিক একইভাবে এবার কোণ বি আর কোণ সি পাশাপাশি যদি বসিয়ে দিই আমি, কোণ বি আর কোণ সি, দেখো এটা এদিকে বিকে বিসিকে টাচ করলো, এটাও কিন্তু এসে বিসিকে টাচ করে, তাহলে বিসি কিন্তু এর ক্ষেত্রে কি ছেদক। তাহলে এবি আর ডিসিটা কী হবে, সমান্তরাল। দেখো পাশাপাশি বসিয়ে পেলাম যে এদের দুজনের যোগফল 180। তাহলে এবি আর ডিসি রেখাংশকে কি বললাম, যে বিসি ছেদ করে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে এবি আর ডিসিটা কী হবে, সমান্তরাল হবে। হাতে কলমে পাচ্ছি যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ সমান। ওকে, এই লাইনগুলো মনে রাখবে, এগুলো কিন্তু কোশ্চেনে আমাদের প্রয়োজন হবে। যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ বিপরীত কোণগুলো কি সমান, মানে এই কোণটার সাথে এই কোণের যোগফল 180 আর এই কোণের যোগফলও 180। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রটি সামান্তরিক আকারেরই ক্ষেত্র হবে। একইভাবে আমি রহমতের আঁকা 2, 3, 4 চতুর্ভুজের ক্ষেত্রে কোণগুলি কেটে নিয়ে হাতে কলমে যাচাই করে কী পাই দেখি। তাহলে প্রথমে দিয়েছে দেখো চতুর্ভুজাকার ক্ষেত্র, সেখানে 2 নং ছবিটা যদি লক্ষ্য করি, যে 2 নং হলুদ রঙের এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্র ছিল, যেখানে দেখো হলুদ রঙের পাশেই আছে, ছবিটা দেখিয়ে দিই। এই যে দেখো এটা, এখানে দেখো এই কোণটা সমান হবে যেহেতু সামান্তরিক, আর এটা কি হবে, সমান হবে। কেন, এটা সমান্তরাল, এটা সমান্তরাল এবং সমান। তার জন্য আমরা এখানে করব যে এর সাথে সি এটা হচ্ছে সমান, আবার বির সাথে ডি এটাও কিন্তু সমান, আর দুইজনের যোগফল 180 হবে। তাহলে আমরা বলতে পারি যে এডি আর বিসি সমান্তরাল। আবার বিসি যদি যোগফল 180 হয়, তাহলে আমরা বলতে পারি এবি আর ডিসি সমান্তরাল। তাহলে চতুর্ভুজাকের ক্ষেত্রটিকে আয়তাকার ক্ষেত্র, বুঝতে পারছো নিশ্চয়ই। এবার 3 নং রঙের সবুজ রঙের এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, 3 নংটা কিন্তু একেবারেই আলাদা। ওকে, এটার ক্ষেত্রে দেখো বৈশিষ্ট্যটা কি, যে এর ক্ষেত্রে এ নট ইকুয়াল টু সি, মানে এ আর সিটা এই যে এ আর সি এরা দুইজনে কখনোই সমান হবে না। কেন, এটা দেখো এটার দূরত্ব এডির দূরত্বের চেয়ে বিসির দূরত্বটা একটু বেশি, তার জন্য বির সাথে ডিরও সমান হবে না, বি নট ইকুয়াল টু ডি। হ্যাঁ, দুইজনের যোগফল 180 হবে, এ আর বি যোগ করলে পরে 180 পাবো। যে দেখো এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180। কেন, যে এটা যেহেতু সমান্তরাল, তাহলে এটা কার উপরে টাচ করলে, দেখো এবিকে, এটা এসে কাকে টাচ করলো, এবিকে, তাহলে এবি হচ্ছে ছেদক। ওকে, এবি ছেদক। তাহলে আমরা বলতে পারি যে এডি আর বিসিটা কি, এডি আর বিসিটা হচ্ছে সমান্তরাল। যেহেতু এটা একে টাচ করছে, তাহলে এটা এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, আর এডি হচ্ছে আমার ছেদক। তার জন্য দেখো পরবর্তীতে লিখেছে যে বি আর যোগ যদি সি করি, যে বির সাথে যদি সি যোগ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা সমান পাবো না। ওকে, যেহেতু সমান্তরাল, কিন্তু এদের জন্য যোগফলটা 180 হবে না, এদের জন্য যোগফল আমরা 180 পাচ্ছি না। ওকে,
কারণ এবি ও ডিসি পরস্পর সমান্তরাল নয়, এর জন্য আমাকে এই দুটো সমান্তরাল হতে হবে। এটা যদি আমি যোগ করি 180, তাহলে আমাকে এবি আর ডিসিটা সমান্তরাল হতে পারে, কিন্তু এরা দুজনে পরস্পর সমান্তরাল নয় বলে আমি এদের দুজনের যোগফলটা 180 বলতে পারি না। ওকে, এটা সরল কোণ বলবো না, অ্যাকচুয়ালি সরল কোণ তো এক জায়গায় হয়, এটা হচ্ছে অন্তস্থ কোণ বলবো। ওকে, যেখানে যেখানে সরল কোণ বলেছি সেগুলো অ্যাকচুয়ালি এগুলো অন্তস্থ কোণ হবে। দুটো কোণ মানে একদিকে থাকা মানে অন্তস্থ কোণ। আর সরল কোণ কোনটা? সরল কোণে এরকমই যে কোনো জায়গায়, এই কোণটা 180, এই কোণটা 180, এই কোণে 180। আচ্ছা, এরপরে দেখো যে চতুর্ভুজের ক্ষেত্রটি তাহলে সামুদ্রিক আকারের ক্ষেত্র নয়। এবার একই রকমভাবে বলছে যে চারেরটা নিজে থেকে করো। দেখো একই রকম, চারের বৈশিষ্ট্য আর দুইয়ের বৈশিষ্ট্য একই, তাহলে আমরা দেখে দেখে কোণ এ ইকুয়াল টু কোণ সি করতে পারি, আবার কোণ বি ইকুয়াল টু কোণ ডি করতে পারি। এটা প্রত্যেকটাই সমান। ওকে, এটা যোগফল 180 ডিগ্রি। আবার এই ক্ষেত্রে এডি ঠিক একই রকমভাবে এডি সমান্তরাল বিসি। আবার কোণ বি কোণ সি, এর যোগফল হচ্ছে 180। আবার এবি আর ডিসি হচ্ছে এবি ডিসি সমান্তরাল। ওকে, আর এটা সামান্তরিক, অবশ্যই এটা কী হয়ে যাবে? সামান্তরিক হবে। ওকে, মানে হবে লিখে দিলাম, তাহলে এটা সামান্তরিক হচ্ছে। ওকে, এরপরে দেখো কি বলেছে যে হাতে কলমে দেখছি যে চতুর্ভুজাকার ক্ষেত্রের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে চতুর্ভুজাকার ক্ষেত্রে বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজাকার ক্ষেত্রটি একটি সামন্ত্রিক আকারের ক্ষেত্র। দেখো সামন্ত্রিক প্রমাণ করতে গেলে অনেক কিছুই আমাদের প্রয়োজন, যে বিপরীত কোণগুলো সমান হলেও সামন্ত্রিক, আর বিপরীত কোণগুলো সমান্তরাল হলেও, বিপরীত বাহুগুলো সমান্তরাল হলেও পরে সামন্ত্রিক। ওকে, তাহলে এটা দিয়েও কিন্তু আমি প্রমাণ করতে পারি। আচ্ছা, পরের পেজে একটুখানি কি বলেছে দেখো, যে আমি আরও দুটি চতুর্ভুজ আঁকলাম যাদের বিপরীত কোণগুলি সমান। এবার হাতে কলমে যাচাই করে দেখি যে চতুর্ভুজাকার ক্ষেত্র দুটি সামুদ্রিক আকারের ক্ষেত্র কিনা। ওকে, এটা নিজে করে তোমরা নিজে যে কোনো দুটো চতুর্ভুজ আসবে সামুদ্রিকের মতো, সেখানে তোমরা বিপরীত কোণগুলো সমান দেখো, আর বিপরীত কোণগুলো সমান হলে তার বাহুগুলো সমান হবে। আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে আমাদের নেক্সট পার্ট নাম্বার 10 বাকিগুলো